আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশ নয় এপিবিএনের কাছে থাকবে মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা নেতৃত্বের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রসিকিউশনের প্রতিবেদন। সরকারের হাতে সময় কম, ক্ষমতা অনেক, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর এবার দলটির নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এবং র্যাব পুনর্গঠনের বিষয়ে পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট রোকন উদ্দিনের। সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকবে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ডও পরিচালনা করতে পারবে না। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কোরবানি ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন বোনাস দেবার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। 7 ও 8 মে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইন করেছে, যাদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। এছাড়া 5 জন রোহিঙ্গা ভারতের UNHCR-এ নিবন্ধন করা। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। এখন পর্যন্ত পুশ ইন করাদের মধ্য থেকে ভারতীয়দের ফেরানোর পাশাপাশি এমন পুশ ইন ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেশের মানুষ সহ বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেও জানান শফিকুল আলম। শেয়ার বাজার নিয়ে সরকারের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক ডাকাত সরিয়ে নতুন ডাকাত বসানো কোনো সমাধান নয়। বাজার চাঙ্গা করতে হলে নির্মোহ বিনিয়োগ আনার কথাও বলেন প্রেস সচিব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৭১কে পরিপূর্ণভাবে ধারণ করে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। দু একজন ছোটোখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সময় কম
কিন্তু ক্ষমতা অনেক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে চায় তাঁর সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি কথা বলেন। হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সামগ্রিক বেহাল দশার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, এই অবস্থা থেকে উন্নতির জন্য প্রয়োজন সবার সহযোগিতা। যেই যন্ত্রপাতি এবং জনবল আছে তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, 7,000 সুপার নিউমারারি পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে এবং পদ সৃষ্টি করে আরও 7,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এবং এটা আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন এর মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে এবার দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর ফলে প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। রাতে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ইসির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কক্ষে এই সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি সহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাসুদ, সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও কাঠামোগত পরিবর্তন ছাড়া বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ নেজামি ইসলাম পার্টির আলোচনার আগে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর মাঝে মতভিন্নতা থাকলেও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যেকের যে অঙ্গীকার তা জাতীয় সনদ হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে একই স্থানে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় কমিশনের সহসভাপতি বলেন, ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেসক্লাবে দলের সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। তো আওয়ামী লীগ সিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে। আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে।
রোহিঙ্গা ইস্যু সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক থমাস লোন সোয়েনসেন রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। ব্যবসা বাণিজ্যের প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে উন্নয়নের অংশীদার হতে নানা করণীয় দিক নিয়ে কথা হয়েছে বলে জানানো হয়। এ সময় পোশাক শিল্পে বিনিয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনায় দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাকিস্তানকে বাঁচাতে হলে সন্ত্রাসবাদ অবশ্যই নির্মূল করতে হবে, এমনকি পরমাণু হুমকিও সহ্য করা হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে এমন কড়া বার্তা দিয়ে ইসলামাবাদকে ইঙ্গিত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হবে না। তবে পাকিস্তানও সাফ জানিয়ে দিয়েছে, পানি, কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে হবে। এদিকে বিলম্বে অনুষ্ঠিত হওয়া ভারত এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠকে যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে উভয় পক্ষ। সংস্কার, বিচার আর নির্বাচন কোনো সাংঘর্ষিক ব্যাপার নয়। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, সে নির্বাচন দ্রুতই দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে রাজধানীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কবিতা পরিষদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বহুমাত্রিক সংকটে আছে দেশ, এর মধ্যে মানবিক করিডোর নাম করে আরাকান পর্যন্ত একটা করিডোর করার ষড়যন্ত্র চলছে। এ সময় দেশে বর্তমানে সাংস্কৃতিক আগ্রাসন চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন দলটির সাধারণ সম্পাদক। হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে ডিভিশন প্রদানের আদেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এ সময় বিচারক আইভীর জামিন নামঞ্জুর করে এবং ডিভিশনের বিষয়ে একমত হন। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী 22শে মে থেকে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুরে এই সময়সূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 22শে মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ 30শে মে, হিমসাগর বা ক্ষীরসাপাত 2রা জুন গাছ থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5ই জুন, ল্যাংড়া 10ই জুন, আম্রপালি 18ই জুন ও ফজলি 25শে জুন থেকে পারতে পারবেন চাষিরা। সবশেষ 10ই জুলাই থেকে পারা যাবে আশিনা, বাড়ি 4, গৌরমতি এবং ব্যানানা ম্যাঙ্গো 25শে জুন থেকে। এবছর জেলায় 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সোনালী ব্যাংকের 1234তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শওকত আলী খান প্রধান অতিথি হিসেবে নতুন রানীর বন্দর শাখার উদ্বোধন করেন। জেনারেল ম্যানেজার্স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুন নবী। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ভলিউম 0 লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। রাজধানীর পূর্বাঞ্চলের একটি আন্তর্জাতিক স্কুল ক্যাম্পাসের নকশা তৈরির লক্ষ্যে শনিবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায় অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য ভলিউম 0 লিমিটেড স্থাপত্য নকশার পাশাপাশি তত্ত্বাবধান সেবাও প্রদান করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং ভলিউম 0 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি 2024-25 অর্থ বছরে রেমিটেন্স বা প্রবাসী আয়। 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। তারা বলছে এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল $19.72 বিলিয়ন। আর চলতি অর্থ বছরের 7 মে 2025 পর্যন্ত রেমিটেন্স এসেছে $25.27 বিলিয়ন। এই মাসের প্রথম 7 দিনে এসেছে $735 মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। সে সময় এসেছিল $601 মিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চে $329,56,30,000। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। দীর্ঘমেয়াদে টি-20 দলের নেতৃত্ব পাওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। দলকে গুছিয়ে নিতে পারলে আগামী বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন তিনি। টি-20তে দীর্ঘমেয়াদে নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন লিটন। এদিকে 2.5 বছরের জন্য অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-20 দলের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন লিটন দাস। এমনিতে স্বল্পভাষী হলেও এদিন একটু পরিপক্কতা দেখানোর চেষ্টা করলেন ডানহাতি এই ব্যাটার। উইকেট রক্ষক ব্যাটারের পর বাড়তি দায়িত্বে কোনোভাবেই চাপে নেই তিনি। উল্টো নেতৃত্ব পাওয়াটাকে সুযোগ হিসেবেই দেখছেন লিটন। এখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার 1-2 দিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। 14 বছরের ক্যারিয়ার শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসের বিদায়টা অনেকের কাছে বিস্ময়ের হলেও ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তাই অ্যাটিটিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেকদিন খেলেছি। এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। 42 বছর বয়সী এই কোচ দলের সঙ্গে যোগ দেবেন চলতি মাসের শেষ সপ্তাহে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশ নয় এপিবিএনের কাছে থাকবে মারণাস্ত্র, স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা নেতৃত্বের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রসিকিউশনের প্রতিবেদন। সরকারের হাতে সময় কম, ক্ষমতা অনেক, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর এবার দলটির নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।